প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল চাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কিডনিতে পাথর। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার আসফার উদ্দিন শেখ 1969 সালে জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্যার। কিডনিতে পাথর, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নেব, সেটি হচ্ছে কিডনিতে কি আসলেই পাথর হওয়া সম্ভব কিনা? একেবারে পাথর বলতেই যে বিষয়টি বোঝায়। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ কিডনি থেকে তো আমরা পাথর বের করি এবং রোগীদের হাতে দিই সেই পাথর সম্ভব। এবং আমাদের প্রকৃতিতে যে পাথর তৈরি হয়, যেটা যদি হিস্ট্রি দেখেন যে কেমিক্যাল কম্পোজিশন নিয়ে তৈরি হয়, কিডনির ভিতরেও কিন্তু এরকম কেমিক্যাল কম্পোজিশন নিয়ে কম্পোজিশন যদি অল্টার্ড হয়ে যায় তখন পাথর তৈরি হচ্ছে, এবং এটা ন্যাচারাল পাথরই। জি, সেক্ষেত্রে আসলে আপনার কাছে আরেকটি বিষয় জানবো যে কিডনিতে পাথর হয়েছে, একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কি কি থাকবে? কিডনিতে পাথর হলে অনেক ক্ষেত্রেই লক্ষণ থাকে না, এটা ঠিক। তবে যদি লক্ষণ হয় তাহলে ব্যথা হয়। ব্যথাটা সাধারণত পেটের পিছনের দিকে যেখানে কিডনি থাকে ওখানে হতে পারে। আবার যদি পাথরটা নিচে নেমে এসে প্রস্রাবের নালীতে চলে আসে তখন ব্যথার প্রকৃতি চেঞ্জ হয়ে তখন প্রচণ্ড ব্যথা হয়, এবং সেই ব্যথা এখান থেকে উঠে পিছন থেকে উঠে কুচকির দিকে যায়, সাথে জ্বর বমি এগুলো থাকে। তো এগুলো ইউরেটারি কোলিক বলি আমরা, সেটা নিয়েও আসতে পারে। একেবারে প্রাথমিক পর্যায়ে কি আসলে এই অবস্থা তৈরি হয় কিনা? প্রাথমিক পর্যায়ে তৈরি হয় না। যদি আমরা পাথর তৈরির ইতিহাসের দিকে দেখি তাহলে পাথর অ্যাকচুয়ালি তৈরি হয় কিডনির ভিতরে। কিডনির যেখানে পিরামিড ওই জায়গাটায় তৈরি হয়, ওখানে একটা প্লেগের মতো হয় ওটা, তারপরে শেড হয়ে যখন পেলভিসের মধ্যে পড়ে তখন আমরা তাকে পাথর বলি। সো উৎপত্তি হয় কিডনিতে, কিডনির মধ্যেই ওটা থাকে অনেক দিন। যদি কোনো সময় নালীতে নেমে আসে তখন প্রচণ্ড ব্যথা হয়। পাথর ছোট হয়ে যখন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে কিডনির মধ্যে তখনই কিন্তু ব্যথা হয়, এক জায়গায় বসে থাকলে ব্যথা হয় না। সেই জন্য পিকুলিয়ারলি যে বড় স্টোন, পুরা কিডনি জুড়ে স্টোন, ওটাতে কোনো ব্যথা হয় না, কিন্তু ছোট স্টোন যেগুলো নড়াচড়া করে সেগুলোতে ব্যথা হয়। কি কি ধরনের পাথর আসলে তৈরি হয় কিডনিতে? কিডনির পাথরে আমরা যখন কেমিক্যাল কম্পোজিশন দেখি তখন সব থেকে কমন যে পাথরটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়ামের সাথে অক্সালেট কম্বাইন করে ক্যালসিয়াম অক্সালেট করে। সেকেন্ড যে কমন দেখা যায় সেটা হচ্ছে মিক্স টাইপ অফ, মানে ক্যালসিয়াম অক্সালেট অ্যান্ড ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের মিক্সচার। তারপরে থার্ড এক ধরনের পাথর হয়, সেটা আমরা বলি ট্রিপল ফসফেট স্টোন। এটা সাধারণত ইনফেকশন, ইউরিনে ইনফেকশন থাকলে এই জাতীয় পাথর হয়। আরেকটা পাথর আছে ইউরিক অ্যাসিড স্টোন। এটা সাধারণত যাদের বিভিন্ন ধরনের গাউট বাত রোগ থাকে, ব্লাডে রক্তে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, তাদের ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন মেটাবলিক কারণে, স্পেশালি বাচ্চাদের জ্যানথিন সিস্টিন স্টোন, এগুলো মেটাবলিক প্রবলেমের জন্য হতে পারে। কি কি কারণে আসলে কিডনিতে হচ্ছে এই পাথর? কিডনির পাথর কেন হচ্ছে এ নিয়ে যুগ যুগ ধরে অনেক রিসার্চ হচ্ছে, এখনও চলছে। তবে যেগুলো স্বীকৃত জিনিস সেগুলো হচ্ছে যে ইউরিনে কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। যদি আমরা কেমিস্ট্রির দিকে চিন্তা করি যে সুপার স্যাচুরেশন বলে একটা কথা আছে, যখন একটা সলভেন্টের মধ্যে সলিউট দেওয়া হয় দিতে একসময় এটা স্যাচুরেটেড হয়ে যায়, তারপরে যদি আরও সলিউট দেওয়া হয় সেটা আর ডিজলভ হয় না। কিডনিতেও তাই, যখন এরকম কম্পোজিশনগুলো আর ডিজলভ হয় না তখন সেগুলো ক্রিস্টাল হিসাবে জমা হয় এবং ক্যালসিয়াম অক্সালেটের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল হয়। ওই ক্রিস্টালটা আস্তে আস্তে বড় হতে 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 পাথর তৈরি হয়। আসলে এই যে কারণগুলোর কথা বললেন, রোগীরা আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে যেতে চান না, ঠিক কোন সময় আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? যে মুহূর্তে রোগীরা জানতে পারেন যে তার পাথর হয়েছে, আমি বলবো যে, বা কোনো সিমটম আছে তখন, বা কোনো অধিকাংশ ক্ষেত্রে ইনসিডেন্টাল ফাইন্ডিং, একটা হয়তো কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গেছে, বললো যে পাথর আছে, যখনই জানতে পারবেন আপনারা পেশেন্টরা তখনই আপনি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। কারণ পাথর চিকিৎসা না করলে কতগুলো জিনিস হয়, তার মধ্যে একটা হচ্ছে ইনফেকশন, বারবার ইনফেকশন হবে। মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, আমরা চোখে দেখি না, ইউরিন দেখা যাচ্ছে সাদা হচ্ছে, কিন্তু মাইক্রোস্কোপে দেখলে দেখা যাচ্ছে অনেক আরবিসি পাওয়া যায়, এটা খুব কমন পাথরের সাথে। তো এরকম আমাদের রেড ব্লাড সেল যেতে থাকছে ইউরিনের সাথে, সেই জন্য চিকিৎসা করাতে হবে। আর পাথর যত বড় হতে থাকবে
কিডনির যে নর্মাল প্যারেনকাইমাল টিস্যু ওটা তত ড্যামেজ করবে। সো কিডনির পাথর হওয়ার সাথে সাথেই কিন্তু যে চিকিৎসাই হোক, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, চিকিৎসকের ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। চিকিৎসা না করালে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি যে মেডিসিন দিয়ে কিডনির পাথরের কোনো চিকিৎসা নেই। অনেক রুগীরা আমাদের এসে বলেন যে স্যার একটা মেডিসিন দেন যাতে পাথরটা গলে যায়, কিন্তু এরকম কিছু এখনো বের হয় নাই পাথর গলানোর মতো। অনেকে যেটা বলে থাকেন সেটা হচ্ছে কোমরের দুই পাশে ব্যথা হলেই কিডনিতে পাথর হয়েছে, ব্যাপারটি আসলে এমন কিনা? সব ক্ষেত্রে ঠিক না, যদিও কিডনির পাথরের জন্য কোমরের দুই পাশে ওইখানেই ব্যথা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঠিক না। অনেক ক্ষেত্রে লো ব্যাক পেন যেটা আমরা বলি, মেরুদণ্ডের স্পাইন অথবা মাসেল স্প্যাজম, এসব কারণে পিছনে ব্যথা হতে পারে। কিডনিতে পাথর হয়েছে এই বিষয়টি চিকিৎসকের কাছে আসবার পর কিভাবে ডায়াগনোসিস করা হয়? আমরা প্রথমে হিস্ট্রি নিই। হিস্ট্রিতে ব্যথা থাকবে, সাধারণত কিডনির মধ্যে যে পাথর হলে ব্যথাটা লো গ্রেড, হালকা ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা হয়, চলে যায়, এরকম থাকে। তারপরে রুগীর হিস্ট্রি নেওয়ার পরে আমরা এক্সামিনেশন করি। এক্সামিনেশনে এই সব ক্ষেত্রে তেমন কিছুই পাওয়া যায় না। তো প্রথমে যে আমরা টেস্টটা করি, ইউরিন টেস্ট করি। একটা ইউরিন টেস্ট করলে, একটু আগে আমি বলছিলাম যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া মানে আরবিসি, রেড সেল পাওয়া যেতে পারে। তারপরে পাথরের যে ক্রিস্টাল কণা, ওটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। অনেক সময় ইনফেকশন থাকলে পাস সেল পাওয়া যায়, এগুলো পাওয়া যেতে পারে। আমরা একটা আলট্রাসনোগ্রাম করলে কিডনিতে স্পেশালি বড় পাথর হলে ডেফিনেটলি বোঝা যায়। এক্স রে করা যায়, প্রায় 90% পাথর এক্স রেতে ধরা যায়, রেডিওপেক। সো আমরা এক্স রে কিউবি একটা করতে পারি। বাট পাথর টেস্টের জন্য যদি একটা এবং সব থেকে ভালো টেস্ট বলা হয় তাহলে প্লেন সিটি স্ক্যান। একটা প্লেন সিটি স্ক্যান করলে ইভেন 1 মিলিমিটার ছোট স্টোন পর্যন্ত কনফার্ম ডায়াগনোসিস করা যাবে। কিডনিতে পাথর ধরা পড়েছে, পরবর্তীতে আসলে রোগীর সাথে কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা? প্রথমে আমরা ডায়াগনোস করে পাথরের সাইজটা, পাথরের কোন জায়গায় আছে, কিডনির মধ্যে প্রায় 13টা চেম্বার আছে, ক্যালিক্স বলি আমরা, তো এইগুলোর কোন জায়গায় আছে এবং ট্রিটমেন্ট অপশানগুলো এক্সপ্লেন করি। তারপরে পেশেন্টের চয়েস, আমাদের অ্যাভেলেবল অপশনের উপরে ডিপেন্ড করে আমরা চিকিৎসা নির্ধারণ করি। সেক্ষেত্রে পরবর্তীতে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এই কিডনিতে পাথরের? কিডনিতে পাথর যদি খুব ছোট থাকে, যেমন 4 মিলিমিটার বা তার থেকে ছোট, এবং পেশেন্টের তেমন কোনো সিমটম নাই, মেজর কোনো অবস্ট্রাকশন নাই, আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে অবজার্ভ করি। পেশেন্টকে বলি যে আপনি জগিং করবেন, পানি বেশি খাবেন, কারণ 4 মিলিমিটার সাইজের পাথর অ্যাবাউট 70% স্পন্টেনিয়াসলি মানে নিজের থেকে চলে যেতে পারে, পাস করে যায় ইউরিনের সাথে। সো আমরা তখন অবজার্ভ করি, কোনো চিকিৎসা দিই না। কিন্তু যদি ছোট পাথরও ইউরিনের নালি বা ইউরেটারের মধ্যে আটকে যায়, কিডনিটা ব্লক হয়ে যায়, ইনফেকশন হয়, জ্বর হয়, তখন কিন্তু চিকিৎসা করতে হবে এটার। আচ্ছা, যদি 4 মিলিমিটারের বড় পাথর হয় তখন আমরা ট্রিটমেন্টের চিন্তা করি। এটা যদি কিডনির মধ্যে থাকে তাহলে কতগুলো ট্রিটমেন্ট আছে। একটা আছে যে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোটিপস, মানে বাইরে থেকে, শরীরের বাইরে থেকে শক ওয়েভ দিয়ে পাথরটা ক্রাশ করে দেওয়া হয় এবং পরে পাথর ইউরিনের সাথে ইউরিনের ফ্লোতে বের হয়ে যায়। এটা একটা অপশন আছে। আর একটা অপশন আছে মিনিমাল ইনভেসিভ, যে আমরা কোনো কাটাছেঁড়া করি না, প্রস্রাবের রাস্তা দিয়ে আমাদের একটা ইউরেটেরোস্কোপ আছে, ফ্লেক্সিবল মেশিন, ওটা দিয়ে আমরা কিডনিতে যাই, ওটা দিয়ে আমরা পাথরটা ধরে আনি। অনেক সময় লেজারের সাহায্যে এটা গুঁড়া করে ভেঙে দিই। আর একটা যেটা মোস্ট কমন অধিকাংশ ক্ষেত্রেই করা হয় সেটা হচ্ছে পিসিএনএল বলে। সেটা হচ্ছে পিঠের পিছন দিকে এখানে ছোট একটা কি হোল করে, ওই কি হোল দিয়ে আমরা ঢুকে পাথরটাকে ফ্র্যাগমেন্ট করে ফ্র্যাগমেন্টগুলো বের করে আনি। এটাতে যে কোনো ধরনের বড় ছোট সব পাথরই বের করা যায়। আর ওপেন অপারেশন তো আছে, আজকাল ওপেন অপারেশন একেবারে উঠে গেছে বললেই চলে, কারণ অনেক কমপ্লিকেশন হয়, সেজন্য আমরা ওপেন করি না। আইদার ওই পিছন দিয়ে যেটা RIRS অথবা এখানে PCNL যেটা বললাম ওইটা করি সাধারণত। আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে অনেকে অপারেশনে যেতে রাজি হন না, তাদের ক্ষেত্রে আসলে বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে কিনা? যারা অপারেশনে যেতে রাজি হন না তাদের ক্ষেত্রে আমি যেটা করি, প্রথমে যদি সম্ভব হয় ESW যেটা বললাম বাইরে থেকে ক্রাশ দিয়ে, সেক্ষেত্রে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। ছোট পাথর হতে হবে, ফেভারেবল লোকেশনে থাকতে হবে, সব জায়গায় কিডনির মধ্যে থাকলে এটা করা যায় না, তো সেটা আমরা অফার করি। আর সেটাতে যদি না পারা যায় তখন তাকে যেটা আমি অফার করি সেটা হচ্ছে যে ওই নিচ দিয়ে ফ্লেক্সিবল স্কোপ, এটাতে পেশেন্টকে অজ্ঞানও করা লাগে না, পেশেন্টের তেমন কোনো ব্যথা বেদনাও হয় না, ওইটা দিয়ে আমরা পাথরটা ক্রাশ করে দিই। তাতেও যদি না হয় আমাদের আজকাল PCNL যেটা মিনি PCNL বলে, একেবারে ছোট মিনি PCNL বের হয়েছে, ওইটা দিয়ে একটা ছোট্ট ছিদ্র করে বের করে দেয়। ইউজুয়ালি প্রথমে রাজি না হলে যখন ব্যথা হয় অধিকাংশ রোগী রাজি হয়ে যায়, কারণ ব্যথা তো বেশ ভালো ব্যথা হয়, সেটা ওভারকাম করার জন্য অনেকে অপারেশনে রাজি হয়। এবং এই অপারেশন 100% সেফ, এখন কোনো রকম ভয়ের কিছু নাই, অধিকাংশ ক্ষেত্রেই কোনো কমপ্লিকেশন হয় না। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি যে এর কোনো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা?
পিসিএনএল মানে হচ্ছে যে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। সো পারকিউটেনিয়াস মানে আমরা চামড়ার ভিতর দিয়ে একটা নিডল দিয়ে প্রথমে ফুটা করি, কিডনির মধ্যে যায়, তারপরে ওখানে একটা ট্র্যাক্ট তৈরি করে ট্র্যাক্টটা ডাইলেট করা হয়, ডাইলেটার আছে, তারপরে একটা মেশিন আছে যেটাকে নেফ্রোস্কোপ বলে, যেটা দিয়ে আমরা দেখি পাথরটা, এবং পাথর ভাঙার জন্য অনেক ধরনের নিউমেটিক লিথোট্রিপ্টার আছে, লেজার আছে, ওটা দিয়ে ক্রাশ করি এবং ফরসেপের সাহায্যে এগুলো বের করে আনি। করার পরে আমরা ওখানে একটা টিউব দিয়ে রাখি, নেফ্রোস্টমি টিউব, আর একটা নিচের দিকে ব্লাডার পর্যন্ত যেটাকে বলে স্টেন্ট, ডিজে স্টেন্ট, ওটা দিয়ে রাখি। এখন কি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বা কি কি কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে প্রথমত এখানে তো ব্লাইন্ডলি করা হয়, কোনো কিছু ইনজুরি হতে পারে। তারপরে কিডনির ভিতরে যখন আমি পাথরটা ভাঙবো তখনও ট্রমা হওয়ার চান্স থাকে, কিডনির বাইরে চলে যেতে পারে। মেন যে কমপ্লিকেশন হয় ব্লিডিং, কিডনি বডির একটা অন্যতম ভাস্কুলার অর্গান, সো যখন এখানে ফুটা করা হয় ব্লিডিংয়ের চান্স থাকে। তো আমরা এমন জায়গায় করি কিডনির পিছনের দিকে যেখানে রক্তনালীগুলো থাকে না সাধারণত, সো এই কমপ্লিকেশন একেবারেই কমে গেছে। আমাদের হাতে এখন রেয়ারলি কমপ্লিকেশন হয়, দেখা যায় যে হলেও একটু ব্লিডিং 1-2 দিন থাকে, তাছাড়া মেজর কোনো কমপ্লিকেশন এখন আর পিসিএনএল থেকে হয় না বললেই চলে। কিডনিতে অপারেশন করবার পর আসলে রোগীর ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করে থাকেন? কিডনিতে অপারেশন করার পরে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে তার এই যে ফুটা আমরা করলাম বা কাটলাম, যে হেমাচুরিয়া, কিডনি রক্ত যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে, হ্যাঁ সেটা দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইনফেকশন হচ্ছে কিনা, ইউরিনারি ইনফেকশন থাকলে অনেক সময় সেকেন্ডারি হেমোরেজ হয়, সো ইনফেকশন যাতে না হয়। আর হতে পারে যে এই যে কিডনিতে আমি অপারেশন করলাম, স্টোনগুলো ভাঙা হয়, স্টোনের ফ্র্যাগমেন্টগুলো অনেক সময় নিচে নেমে এসে ইউরেটার বা প্রস্রাবের নালীটা ব্লক করতে পারে, সেটা যাতে না হয় সেজন্য আমরা একটা স্টেন্ট দিয়ে রাখি। সো এগুলো, এই সমস্ত প্রিকশন নিলে সাধারণত তেমন কোনো কমপ্লিকেশন হয় না। কতদিন পর পর সেই ফলো আপটি প্রয়োজন হয়? রুগীকে পিসিএনএল করার পরে সাধারণত আমরা 2 দিন পরেই ছুটি দিয়ে দিই, তারপরে 7 দিন পরে আমরা তাকে ফলো আপে আসতে বলি। সেই সময় একটা এখানে স্টিচ দেওয়া থাকে, জাস্ট ওই ফুটাটা বন্ধ করার জন্য স্টিচটা আমরা কেটে দিই। তারপরে রুগীকে সাধারণত যে স্টেন্ট বা পাইপটা দেওয়া আছে ভিতরে ইউরেটার ভালো রাখার জন্য, ওটা 3 থেকে 4 সপ্তাহ পরে আমি খুলে দিই। তো 3-4 সপ্তাহ পরে একবার ফলো আপ করা হয়, 1 সপ্তাহ পরে একবার ফলো আপ করা হয়, তারপরে প্রয়োজনে অথবা 6 মাস পরে আবার ফলো আপ করে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা মনে রাখতে হবে যে এই পাথর যে বের করলাম আমি, পাথরটা আগে আমি বলেছি বিভিন্ন ধরনের পাথর আছে, তো ওই পাথরটা কেমিক্যাল অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের পাথর। তো এটা জানার সুবিধা হচ্ছে যে কেমিক্যাল অ্যানালাইসিস করে যদি আমি জানতে পারি, আমি তাকে ডায়েটারি অ্যাডভাইস দিতে পারি, যেটা খুব ইম্পর্টেন্ট ভবিষ্যতে যাতে আর পাথর তৈরি না হয় বা সম্ভাবনা কমে যায় পাথর তৈরি। একই কিডনিতে বারবার পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেক্ষেত্রে আসলে বারবার অপারেশন করার প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, একই কিডনিতে হতে পারে। এটা একটা ফ্যাক্টরির মতো, যে কিডনি পাথর তৈরি শুরু করে সে করতেই থাকে। আমি যদি পাথর বের করে দিই, সে 5 বছর পরে আবার 30% চান্স আবার তার ওই কিডনিতেই পাথর হবে। সো এই জন্যেই আমি একটু আগে বলা শুরু করেছিলাম যে আমরা প্রিভেনশনের জন্য কি করব যাতে পাথর ভবিষ্যতে না হয়। সো প্রিভেনশনের জন্য ফার্স্ট হচ্ছে পাথরটা বের করে আমি কেমিক্যাল অ্যানালাইসিস করব। যেমন যদি কেমিক্যাল অ্যানালাইসিস করে আমি দেখলাম যে ইউরিক অ্যাসিড স্টোন, আমি তার ব্লাড ইউরিক অ্যাসিড লেভেল, ইউরিনারি ইউরিক অ্যাসিড লেভেল এগুলো মেজার করলাম, দেখা গেলো অনেক হাই আছে। সো ইউরিক অ্যাসিড কমানোর জন্য বাজারে মেডিসিন আছে, ফেবুস্টেট এবং ইত্যাদি, এগুলো আমি যদি প্রেসক্রাইব করি তার ভবিষ্যতে পাথর হওয়ার সম্ভাবনা কম। তবে জেনারেল সব জাতীয় পাথরের জন্য আমরা যেটা অ্যাডভাইস দিই সেটা ইউরিনটা যাতে সুপার স্যাচুরেশন না হয়, ঘন না হয়, যেটা পাথর তৈরির অন্যতম কারণ। সেটার জন্য পানি খেতে হবে বেশি। এখন পানি কতটুকু খাবো, কেউ বলে আমি 10 লিটার পানি খাই, দ্যাট ইজ অ্যাবনর্মাল। পানি খেতে হবে এতটুকু যাতে পেশাবের কালারটা ক্লিয়ার থাকে, গাঢ় কালার না থাকে। যেমন যে অফিসের মধ্যে এরকম জায়গায় কাজ করে তার 2 লিটার খেলেই চলবে, যে রিক্সা চালায় তার 5 লিটারও খাওয়া লাগতে পারে, সেটা খেতে হবে। আর ইনফেকশন যাতে না হয়, ইনফেকশন প্রিভেন্ট করতে হবে। কিডনিতে পাথরের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন কিডনিতে পাথর নিয়ে কথা বলছি আমরা স্বাস্থ্য প্রতিদিনের এই আয়োজনে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা
কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনটেন করে চলতে হয় যখন আমরা জানি আমরা কিডনি ডিজিজে আক্রান্ত, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। এছাড়াও কিডনির বিভিন্ন স্টেজ রয়েছে, সেই স্টেজ অনুযায়ী এক এক পেশেন্টের খাবার বা এক এক স্টেজে খাবার এক এক রকম হয়ে থাকে। বিশেষ করে ডায়ালাইসিসে একরকম, কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একরকম হয়ে থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখে কিন্তু আমরা কিডনির ডায়েট কার ক্ষেত্রে কীরকম হবে সেটা ঠিক করে থাকি। যখন কিডনির ব্যাপার চলে আসে তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়, কারণ কিডনি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনির কাজ কিন্তু আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, আমাদের শরীরে যে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, এছাড়া আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়া। কিডনির পেশেন্টের ডায়েট কিন্তু পেশেন্ট টু পেশেন্ট এক এক রকম হয়ে থাকে। আমি যদি ইন জেনারেল বলে থাকি সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আসলে সবার ক্ষেত্রেই মেনটেন করতে হয়। কিডনির পেশেন্টের জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাবারের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু তার মানে এই না যে আপনি মাছ, মাংস, দুধ, ডিম এগুলো একদম বন্ধ করে দিবেন। আমাদের দেশে দেখা যায় যখনই কিডনির কথা আমরা জেনে থাকি যে আমাদের রক্তে ক্রিয়েটিনের লেভেলটা বেশি, তখনই দেখা যায় আমরা অনেক খাবার বন্ধ করে দিই, যার ফলে অনেক পেশেন্টই কিন্তু অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের শিকার হয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন একটা লিমিটেড অ্যামাউন্টে থাকে, পার কেজি বডি ওয়েটে 0.6 থেকে 0.8 গ্রাম প্রোটিন দিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন খাদ্য তালিকায় রাখতে হবে, মাছ, মাংস, ডিম এগুলো। সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল বা ডালের তৈরি খাবার, বিচি বা বিচি জাতীয় খাবার, বাদাম এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পানি খেয়ে থাকেন, এটা কিন্তু করা যাবে না। পানির ক্ষেত্রে যেটা করতে হবে, কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু পানির রেস্ট্রিকশন থাকে, কারণ এটা ইউরিনের ফ্রিকুয়েশন দেখে কিন্তু একজন ডক্টর ঠিক করে থাকে কার জন্য কতটুকু পানি হবে। তবে সেক্ষেত্রে দেখা যায় 1.5 থেকে 2 লিটারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, এবং সেটা আপনাকে 24 ঘন্টায় পানিটা পান করতে হবে। এবং আপনি যদি আদার্স কোনো লিকুইড খেয়ে থাকেন, চা, কফি, স্যুপ, সেটাও কিন্তু এটার মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে। এরপরে কিডনির পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের যেহেতু কিডনি ফাংশনটা যখন প্রপারলি কাজ করে না, তখন এর ব্যালেন্সটাও প্রপারলি ব্লাড সুগারে কন্ট্রোল হয় না, তখন কিন্তু দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের অনেক নিয়ন্ত্রণ থাকে না। সেক্ষেত্রে অবশ্যই সোডিয়াম জাতীয় খাবার, বিশেষ করে লবণের বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। কাঁচা লবণটাকে এই সময় পরিহার করতে বলা হয়, রান্নায় টেস্ট অনুযায়ী পরিমিত লবণ সেক্ষেত্রে খেতে বলা হয়ে থাকে। এরপর যদি আসি পটাশিয়ামযুক্ত খাবার, অধিকাংশ কিডনি পেশেন্টেরই একটা ধারণা থাকে যে ফল বন্ধ করে দেন। কিডনির পেশেন্টরা কিন্তু ফল অবশ্যই খেতে পারবেন, সেটা অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে 80 থেকে 100 গ্রাম আমরা খেতে বলে থাকি পটাশিয়ামের রেঞ্জ দেখে। সেক্ষেত্রে কিডনির পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ফল হচ্ছে সবুজ আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা। অবশ্যই আপনাকে সাইট্রাস ফ্রুট বা টক ফল যেগুলো রয়েছে বা অধিক পটাশিয়ামযুক্ত খাবার, ডাবের পানি, কলা, এই জাতীয় ফ্রুটসগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি হাই ফাইবার জাতীয় খাবারও কিন্তু কিডনির পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, কারণ এই খাবারগুলো কিডনিতে দেখা যায় যে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে। এরপরে অধিক আয়রনযুক্ত খাবারও কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু নিষেধ থাকে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে খেতে হবে আপনাকে খাবার। এরপরে যদি আসি কোন খাবারগুলো আপনি পরিহার করবেন কিডনি রোগের ক্ষেত্রে। কিডনি পেশেন্টদের কিন্তু সবজির ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন থাকে, বিশেষ করে পিউরিনযুক্ত খাবার, টমেটো, শসা, গাজর, পাট শাক, পুঁই শাক, পালং শাক বা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিহার করতে বলা হয়। কারণ কিডনি পেশেন্টদের কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, পেঁপে, করলা, এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। যদিও সব ধরনের সবজি খাওয়া যায় না, কিন্তু কিছু করার থাকে না, একটু রেস্ট্রিক্ট নিয়মকানুন মেনে চললে আপনার কিডনিটাকে অনেক বেশি দিন সুস্থ রাখা যাবে। এরপরে অনেকেরই একটা ধারণা থাকে দুধ বা দুধের তৈরি খাবার খেতে পারবেন কিনা। সেক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে আপনার ক্যালসিয়াম, ফসফরাসের লেভেলটা কেমন আছে সেটা দেখে বা সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট দেখে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। এছাড়া সাগু কিডনি ফিল্ট্রেশনের জন্য অনেক ভালো, এবং অবশ্যই আপনাকে রেড মিট অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি এইভাবে একটু নিয়মকানুন মেনে চলেন, একজন কিডনির পেশেন্ট কিন্তু অনেক দিন সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন, এবং কিডনিটাকে ক্রিয়েটিনিন লেভেলটাকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতেও অনেক বেশি হেল্পফুল হবে। কিডনিকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে হাইড্রেশন রাখতে হবে, মানে প্রপার পানি খেতে হবে। আমরা যারা আমাদের বিভিন্ন লোক মিডল ইস্টে যারা থাকে, ওরা খুব রোদের ভিতরে কাজ করে, পানি খায় না, তো তাদের কি হয়, ইউরিনটা কনসেন্ট্রেট হয়ে পাথর তৈরি হয়।
সেকেন্ড হচ্ছে যে ইনফেকশন যাতে না হয়, যাদের বারবার ইনফেকশন হয় রিপিটেড, বের করে মেয়েদের অনেক সময় এটা হয়, এটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করতে হবে, কারণ বের করতে হবে কী কারণে হচ্ছে। থার্ড হচ্ছে যে যত্রতত্র ওষুধপত্র খাওয়া যাবে না, প্রত্যেকটা ওষুধই কিডনির উপর ইফেক্ট আছে, বিশেষ করে ব্যথার ওষুধ অ্যানালজেসিক যেগুলো সেগুলো খাওয়া যাবে না। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনির জন্য খারাপ, সেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এরপরে হচ্ছে যে যদি কোনো সমস্যা হয় কিডনির, সেগুলো ইমিডিয়েটলি পরামর্শ নিতে হবে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টদের জন্য। আর দুইটা অসুখ কিডনির জন্য খুবই খারাপ, সেটা হচ্ছে একটা ডায়াবেটিস যদি থাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, নাহলে কিডনি এফেক্ট হবে। হাইপার টেনশন, ব্লাড প্রেশার যদি থাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিডনি ভবিষ্যতে ড্যামেজের সম্ভাবনা আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনিতে পাথর নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একটা মায়ের আগে গর্ভকালীন সেবাটা কখন থেকে শুরু করতে হবে এটা খুবই জরুরি। এটা একেবারে একটা মা যখন গর্ভ ধারণ করলো, যখন সে টের পেল, তারপর থেকে মানে প্রসব পর্যন্ত যে পুরাটা সময়, ওটাই তার গর্ভকালীন সেবা। এই সময় যে তাকে যে সেবাটা দেওয়া হয়, এটাই কিন্তু গর্ভকালীন সেবা, এবং এই সেবাটা খুবই জরুরি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।